মোদীকে বলে দিয়ে এসছি যে আমরা আপনারা হাসিনা সরকারকে টিকিয়ে রাখেন, এবং হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে উনি বলছেন, আমি মোদী সরকারকে বলে দিয়ে রেখে এসেছি যে আমরা হিন্দু সম্প্রদায়ের দেখাশোনা করছি, তাদের কোনো ভয় নেই। এবং তার মানে কি ইমপ্লয়েড যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা ভারতীয় এবং তারা হাসিনাকেই ভোট দেয়, বিরোধী দলকে ভোট দেয় না। এই ব্যাপারটা উচ্চ না, এখন এর স্পষ্ট করে বলে দিচ্ছে আওয়ামী লীগাররা, এবং যেটা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা জানে যে ব্যাপারটা সত্য। হিন্দু সম্প্রদায়কে ঢালাও ভাবে হাসিনা সরকার অনুগ্রহ করে রাখছে না, তাদের সম্পত্তি লুটপাটের যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সমিতির লোকেরাও বলছেন যে বেশিরভাগ হিন্দু সম্পত্তির দখল করে রেখেছে আওয়ামী লীগের লোকাল নেতৃবৃন্দ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরাই। এরা 1947 সাল থেকেই এটা ঘটে আসছে। সুতরাং নতুন করে কি প্রমাণ করতে চাইছে পীযূষ বন্দ্যোপাধ্যায়, যেটা ধন্যবাদ জানাচ্ছে, ওই যে দুই ভাই মুসলমান ভাইকে যে পিটিয়ে হত্যা করা হলো, এখন কনফিডেন্সিয়াল যে খবরগুলো বেরোচ্ছে এটা কোনো আকস্মিক ঘটনা না, এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ড ঘটানো সত্ত্বেও যারা এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরকে সরকার গ্রেফতার করছে না। এই জন্যই পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলাদেশ বিরোধী ভারতীয় দালাল এই ধরনের তাকে ধন্যবাদ দিচ্ছে। হাসিনাও সে ধন্যবাদটা গ্রহণ করছে। বলতে পারতো আইন তার কোর্সে চলবে, যারা দোষী হবে তাদের শাস্তি দেয়া হবে, এখানে আমার সরকার, আমি তো আর বিচারক নই, আমি কিছু করি নাই, সুতরাং আমাকে আপনি ধন্যবাদ দিচ্ছেন কেন? যে কোনো গণতান্ত্রিক উপায়ে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতেন, যদি হতেন, তাহলে বলতেন, যে দেশে আদালত যদি মুক্ত থাকতো তাহলে বলতেন আমার তো ধন্যবাদ পাওয়ার বা আমাকে আমার কোন ক্রিটিসিজম, আমার কোনো সমালোচনা করারও কোনো মানে হয় না, কেননা আমি তো আইন বিভাগ পরিচালনা করি না। এটা আদালত এবং পুলিশ তাদেরকে নির্দোষ পেয়েছে, তাই কারো বিচার হয়নি। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হাসিনা কিন্তু খুবই সচেষ্ট যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় কিনা। কেননা এখন এই যে হাসিনা বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে, ধরেন এই যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন, এটা তো পরোক্ষভাবে হাসিনা বিরোধী, মোদী বিরোধী এবং হাসিনা বিরোধী, পরোক্ষভাবে হাসিনা বিরোধী। হাসিনা এ আন্দোলনের পুরো সুফল গ্রহণ করতে চাচ্ছে, সে তার একটা সুযোগ পেয়ে গেল যে দেখো আমি না থাকলে কিন্তু আমার বিরোধী দলের লোকজন এই যে ভারতীয় পণ্য এবং ভারতকে বর্জন করবে, এই একটা ধোঁয়া তুলে সে মোদির কাছে জনপ্রিয় হতে চাচ্ছে। এবং সে প্রসঙ্গে স্যার, এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, আমি অ্যাড করি যে আমি আমাদের দর্শকদের কমেন্টস দেখছি যে তারা মনে করে যে আপনি রয়্যাল এজেন্ট, আপনি ভারতের পণ্য বিরোধী যে আন্দোলন চলছে, ভারতের পণ্য বর্জনের, সেটিকে আপনি সমর্থন করেন না। কিন্তু আপনার সাথে আমার যে ধরেন অফলাইনে যে কথা হয় বা যার যোগাযোগ বা আপনার অতীতের বক্তব্য বা সবকিছু মিলিয়ে মানে এরকম একটা ইমপ্রেশন আপনার কেন তৈরি হলো যে মানুষ মনে করছে যে আপনি ভারতীয় পণ্য বর্জনের বিপক্ষের একজন মানুষ, আপনি ভারতের পারপাস সার্ভ করছেন? আমি ধরেন আমার এখানে অনেক কমেন্টস আমি দেখছি যে সরাসরি আপনাকে আক্রমণ করে অনেকেই কমেন্টস করছেন যে আপনি রয়্যাল এজেন্ট, আপনি ভারতের স্বার্থে ভারতীয় পণ্য বর্জনের বিরোধিতা করছেন। ইজ ইট ট্রু? অর্থাৎ আপনার আমার মনে হয় যেন কোথাও কোনো একটা মানে একটা গ্রে এরিয়া কাজ করছে, মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে না, আপনার কোনো বক্তব্য হয়তো ইন্টারপ্রেট হচ্ছে। আমি ওইদিকে আসছি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, হাসিনা কেন বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায়? হাসিনা একটা দাঙ্গা বাঁধিয়ে তারপরে এখানে যে পিটানিটা দেওয়া হবে, ফাঁসি টাসি সবকিছু দেয়া হবে, যেই জন্য দেখেন রমজান মাসে বলছে কোনো ইফতার পার্টি করা যাবে না, এগুলো উস্কানি। এমনকি কোন রমজানের উপরে কোনো আলোচনাও করতে দেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা মসজিদ আছে, ওই বড় মসজিদের পাশে যে ইউনিভার্সিটির ওই যে
সায়েন্স অ্যানেক্স বিল্ডিং এর কাছে, সেই মসজিদে একটা আলোচনা করতে গিয়েছিল ল ডিপার্টমেন্টের আইন বিভাগের কটা ছেলে, তাদেরকে পিটিয়ে ওখান থেকে বের করে দেয়া হলো, এবং তার নেতৃত্বে ছিল ওখানকার একজন মাইনরিটি কমিউনিটির ওই এলাকার একজন ছাত্র নেতা, যে নাকি ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না, ছাত্রলীগের নামে তাদেরকে পেটানো হলো, বের করে দেওয়া হলো, যাতে, এবং ওই যে বটতলায় কোনো ইফতার পার্টি করা যাবে না, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা সাহস দেখিয়ে ওখানে কোরআন তেলাওয়াত করলো, জামাতে নামাজ পড়লো, ইফতার পার্টি করলো, খুবই সাহসের সঙ্গে, যে তারা হাসিনা এবং হাসিনার ভারতের প্রতি নতজানু পলিসির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। আমিও খুব প্রাউড ফিল করি যে আমার যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়াতাম সেখানকার ছাত্রেরা হলেও, শিক্ষকেরা না করলেও ছাত্ররা সাহস দেখিয়ে এই যে হাসিনার এই ভারতপন্থী হাসিনা সরকারের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে যে আক্রোশটা হাসিনার, সেটা প্রতিহত করার জন্য তারা মাথা তুলে দাঁড়িয়েছে। এখন আমি যে প্রশ্নটা আপনি করলেন যে আমাকে ভারতপন্থী বলে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ডক্টর হাসমি, আপনার নেটের বোধহয় সমস্যা হচ্ছে। দর্শক, আনফরচুনেটলি কোনো নেটওয়ার্কের কোনো ট্রাবল, মানে ডক্টর হাসমি আবার যোগ দিচ্ছেন আমাদের সাথে। জি জি, আপনি করেন। জি দর্শক, দুঃখিত, ডক্টর তাজ হাসমিকে টেকনিক্যাল সমস্যায় পড়েছেন, তিনি আবারও যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তিনি বলেছেন 1 মিনিটের মধ্যে তিনি যুক্ত হচ্ছেন। আমরা এই বিষয়টি আমরা চাই যে আমরা তাজ হাসমি সাহেবের বক্তব্য শুনবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডক্টর তাজ হাসমিকে নিয়ে বেশ কিছু আলোচনা আমরা দেখছি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, এবং আজকে ওনাকে অতিথি করে আনার পরে অনেকেরই অনেক বিরূপ মন্তব্য শুনছি। এই বিরূপ মন্তব্যগুলো নিয়ে আমি মনে করি যে ওনার একটি বক্তব্য আমাদের কাছে আসা প্রয়োজন। এই জন্যই আসলে এই প্রশ্নটি করা, এবং তিনি আশা করি এর একটি সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। কারণ একই লক্ষ্যে আমরা যারা কাজ করছি, যারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে কাজ করছি, যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কাজ করছি স্বাধীন বাংলাদেশে, তাদের মধ্যে বোধহয় কোনো বিরোধ থাকা ঠিক নয়। তাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ একটি অবস্থান জরুরি। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে ডক্টর তাজ হাসমির ব্যাখ্যা, যে অর্থাৎ হয় কি যে অনেক সময় অনেক কথা স্পষ্ট হয় না, অনেক সময় অনেক কথা স্পষ্টভাবে অনেকেই বুঝতে পারেন না, সেই জায়গাটায় আমি মনে করি যে ডক্টর তাজ হাসমির বক্তব্যটি গুরুত্বপূর্ণ। আশা করি তিনি সহসাই আবার সংযুক্ত হবেন। আমরা তার সংযুক্ত হওয়ার অপেক্ষায় আছি। এবং দর্শক, ডক্টর তাজ হাসমি যুক্ত হতে হতে আমরা
পত্রিকার কয়েকটি শিরোনাম দেখে নিই। বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা যাচ্ছে, দৈনিক মানব জমিনের একটি শিরোনাম যদি আমরা দেখি, শিরোনাম বলছে যে ঢাকা ফোরামের আলোচনা ঋণ নির্ভরতায় খাদের কিনারে বাংলাদেশের অর্থনীতি, অর্থাৎ বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন অত্যন্ত ভয়াবহ অবস্থায় যে পৌঁছেছে এবং যে কোনো সময় একটি বিপর্যয় নামবে। ইতিমধ্যে রিজার্ভের যে হিসাব সরকার দিচ্ছে, সেই রিজার্ভের হিসাবের ব্যাপারে একটি ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে যে সরকার সঠিক হিসাব মানুষের কাছে তুলে ধরছে না। দ্রব্যমূল্য, আমদানি রপ্তানি সব মিলিয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। এবং আরেকটি ইন্টারেস্টিং খবর আমি আপনাদেরকে দেখাতে চাই, অর্থাৎ বাংলাদেশ কখনো এই পর্যন্ত যে পৌঁছাতে পারবে কিনা আমাদের খুব সন্দেহ হয়। যে মানে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে যুক্তরাজ্যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী তিনি ভুলবশত তার আইডি কার্ড নিয়ে যান নাই, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যে তিনি আইডি কার্ড না নিয়ে আসলে তাকে ভোট দিতে দেয়া হবে না। এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি আবার ফিরে গেছেন, ফিরে যেয়ে তিনি আবার তার আইডি নিয়ে এসেছে, ভোট দিয়েছেন। এই সংবাদ একটু আগে দেখছিলাম, এখন এই মুহূর্তে সংবাদ দিকে চলে গেছে। তাজ আহমেদ অপেক্ষা আছি আমরা, আশা করি তিনি যোগ দেবেন আমাদের সাথে এখনই। নাইনি স্যার আপনি মোবাইল থেকে জয়েন করে ফেলেন, জি জি ঠিক আছে। ডক্টর তাজ আহমেদ আবার যুক্ত হচ্ছেন, খুব সম্ভবত পাওয়ার সাপ্লাই সংক্রান্ত কোনো জটিলতা, সেই জটিলতার কারণেই এটি তৈরি হয়েছে। আমরা আশা করি তাকে আমরা পাবো। দর্শক, বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন নিয়ে আমরা খুব সহসাই একটু বিস্তারিত বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটি আমরা কাজ করছি, বেশ কিছু কাজ চলছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আশা করি আগামী 2 দিনের মধ্যে আরো বিস্তারিতভাবে তুলে ধরতে পারবো। এবং এর মধ্যে আমরা যেটি বলছিলাম, বাংলাদেশে যেভাবে একের পর এক ব্যাংক লোপাট হয়ে যাচ্ছে, দয়া করে ব্যাংকে কেউ টাকা রাখবেন না, অন্য কোনো পদ্ধতিতে টাকা রাখুন। ব্যাংকে যদি টাকা রাখেন, সেই টাকা আপনি আসলে আপনার হাতছাড়া হয়ে যাবে, চোরেরা সব লুটেপুটে খাবে। এবং যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, দয়া করে ওই লেভেলের রেমিটেন্স পাঠাবেন না যে লেভেলের রেমিটেন্স সরকারকে শক্তিশালী করবে। সেই রেমিটেন্সের লেভেল থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে এই হাসিনা সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে শক্তিশালী করবেন না। এই সরকার আপনাদের টাকায় লুটেপুটে খাবে, আপনাদের চূড়ান্ত সর্বনাশ করে ছাড়বে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা দেখেছি যে আমরা অপেক্ষা করছি ডক্টর তাজ আহমেদের জন্য। আজকে আবার হঠাৎ করে কি সমস্যা হলো, এটি হচ্ছে জটিলতা। সরাসরি সম্প্রচারের এগুলো হচ্ছে গিয়ে কিছু অসুবিধা, যে অসুবিধার কারণে আসলে উভয় পক্ষে নেট সংযোগ বা বিদ্যুৎ সংযোগ বা সবকিছু মিলিয়ে জটিলতা
প্রায় হয়, এই জন্য যদিও আমি অধিকাংশ সময় লাইভ সম্প্রচারই করার চেষ্টা করি, তো আমি মনে করি যে ডক্টর তাজ হাশমির জন্য অপেক্ষা করছি আমরা। তিনি বলেছেন যে তিনি অলমোস্ট সংযুক্ত হতে যাচ্ছেন। দর্শক, শুধু ভারতীয় পণ্য বয়কট না, ভারতীয় পণ্যের যারা বিজ্ঞাপন মডেল হচ্ছেন তাদেরকে বয়কট করুন। ভারতের সঙ্গে সংযুক্ত যে যেভাবে সংযুক্ত আছেন, আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। কারণ আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিজয়ে বাংলাদেশের যে উল্লাস, সেই উল্লাসের পরে ভারতের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। সো আমাদের এত উদারতা না দেখালেও চলবে, আমাদেরকে অবশ্যই এইসবের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমাদের দেশের পক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। যে অবস্থানের কথা আমরা বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো মূল্যে ভারতের এই আগ্রাসনের যদি আমরা প্রতিরোধ করতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটি দুর্বল বাংলাদেশ, একটি স্বাধীনতাহীন বাংলাদেশ রেখে যাব, এই কথাটি এটি বলাই বাহুল্য। ডক্টর তাজ হাশমি বলছেন যে আর 1 মিনিট লাগবে, আমরা তার জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আমরা আরো দু একটি শিরোনাম দেখতে চাই। শেখ হাসিনার গতকালকে প্রেস কনফারেন্স নিয়ে মানব জমিন লিখেছে যে আমি চাইলে আমেরিকার স্টাইলে পুলিশ দিয়ে আন্দোলন থামিয়ে দিতে পারি। আমেরিকার স্টাইলের পুলিশ আর বাংলাদেশের পুলিশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমেরিকান পুলিশ ধারে কাছেও বাংলাদেশের পুলিশ যেতে অনেক সময় লাগবে, মানে আমেরিকান পুলিশের যে ট্রেনিং বা আমেরিকান পুলিশ এবং বাংলাদেশের পুলিশ নিয়ে আমরা একটি কম্পারেটিভ আলোচনা করতে পারি, খুব সহজেই দেখি করব। আমেরিকান পুলিশের কোন কর্মকর্তাকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। ডক্টর তাজ হাশমি ঢোকার চেষ্টা করছেন। জি জি স্যার, হ্যাঁ আপনাকে পেয়েছি। জি, আপনি একদম আমার ওই ল্যাপটপ থেকে ওই উপরতলায় আমার ডেস্কটপে আসলাম। ডেস্কটপে ফেসবুক এবং স্ট্রিম ইয়ার্ড এত সময় লাগবে আমি চিন্তা করিনি। এটা আমার খুব এত স্লো হয়ে গেছে। জি, আমরা স্যার আপনার বক্তব্যটা শুনি। আপনি আপনার বিষয় দিয়ে নিয়ে যে প্রশ্নটি আমি করেছিলাম যে আপনি কি আসলে ভারতীয় পণ্যের বিরোধী, আপনি কি রয়ের এজেন্ট, আপনি কি ভারতের পক্ষে কাজ করছেন কোনো না কোনো ভাবে, নিশ্চয়ই কোনো কেমোফ্লেজ নিয়ে আছেন, এই বিষয়টি আপনার জানতে চাই আপনার কাছে। দেখেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বিরুদ্ধে যে স্ল্যান্ডারিংটা হচ্ছে, যে কেউ করুক, আমি নাম বলছি না, আমার বিরুদ্ধে আমাকে ভারতপন্থী এমনকি হাসিনাপন্থী বলানোর কারণ হচ্ছে আমি বিগত ধরেন এই 2009 সাল থেকে আরো আগের থেকেই হাসিনা সরকারের সবচাইতে বড় ক্রিটিক। ডেইলি স্টার থেকে শুরু করে পরে আমি যে নিউ এজ এবং হলিডে এবং আমার ফেসবুক, যারা আমার সঙ্গে গত 15-20 বছর দ্বারা সম্পৃক্ত, তারা জানেন আমি কোন পন্থী। আমি তো মনে করি আমার বিরুদ্ধেই ভারতপন্থী বলে স্ল্যান্ডারিংটা করা হচ্ছে আমার কট্টর ভারত বিরোধিতার জন্য। কেউ বা কারা যারা ভারতের স্বার্থ পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে রক্ষা করতে চায়, তারাই তাজ হাশমিকে ভারতের দালাল বলার
ধৃষ্টতা দেখাতে। আপনি কি চলমান যে আন্দোলনটা চলছে, ধরেন অনলাইনের যে আন্দোলন বা সোশ্যাল মিডিয়াতে যে ভারতীয় পণ্য বর্জনের যে আহ্বান, পিনাকি ভট্টাচার্য সহ আমরা সবাই বলছি যে ভারতীয় পণ্য বর্জন করুন, এবং এর একটি সাড়াও পড়েছে, কিন্তু ব্যাপক সাড়া পড়েছে, এবং ভারতের পত্রিকাও কিন্তু এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সাম্প্রতিক সময় আমরা দেখছি শ্রীলঙ্কাতেও ভারতীয় পণ্য বর্জনের একটি আহ্বান এসছে, ওইখানেও আন্দোলন শুরু হয়েছে। তো সব মিলিয়ে আপনি কি ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনটার সাথে আপনি একমত নন? আমি একটু ক্লিয়ার করি, অন্য কেউ ভারতীয় পণ্য বর্জন করার বহু আগে 2021 সালের 20 জুলাই ফেসবুকে আমি লাল রঙের একটা ব্যানার করেছিলাম, সেখানে আমি লিখেছিলাম 1905 থেকে 11 এই যে ভারতের যে বাংলাদেশে যে বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশী আন্দোলন হয়েছিল ব্রিটিশ পণ্য বর্জন, আমি লিখেছিলাম 1905-11 মতো বাংলাদেশেও এখন একটা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করা উচিত। এটাকে আমার যিনি আমি ভারতের পণ্য বর্জন আন্দোলন, অনলাইন আন্দোলন কেন সমর্থন করছি না, এই আন্দোলনের উদ্যোক্তা এটা কিন্তু আবার প্রকাশ করে দিয়ে একটা প্রোগ্রাম করেছেন ইউটিউবে এবং ফেসবুকেও বলেছেন। আমি তো খুবই খুশি যে আমি যে প্রথম ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলাম 2021 সালে, সেটাও উদাহরণ দিয়েছি আমি স্বদেশী আন্দোলনের 1905-11 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে তুলনা করেছিলাম। আমি বলেছিলাম স্বদেশী আন্দোলনের আদলে বাংলাদেশে একটা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করা উচিত। এর উদ্দেশ্য কি? স্বদেশী আন্দোলনটা কারা করেছিল? বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর। তখন কি হয়েছিল? ভারত সরকার লর্ড কার্জনের নেতৃত্বে যখন পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ আলাদা করে দেয়া হলো, তখন হিন্দু জমিদার এবং আইনজীবী এবং বড় বড় ব্যবসায়ী যারা পূর্ববঙ্গে তাদের জমিদারি ছিল, তাদের আইনের ব্যবসা ছিল পূর্ববঙ্গের, এই যে যারা মামলা করতে কলকাতা হাইকোর্টে যেত, পূর্ববঙ্গের ক্লায়েন্ট, দুটো হাইকোর্ট হলে তাদের ক্ষতি হয়ে যাবে। ঢাকাতে একটা হাইকোর্ট হলে কলকাতায় যারা প্র্যাকটিস করতেন হিন্দু ভদ্রলোক উকিলেরা, তাদের ব্যবসা নষ্ট হবে। বাংলাদেশে তাদের জমিদারি পূর্ববঙ্গে, আর জমিদার সাহেবরা থাকেন কলকাতায়। তারা বললেন দুই বঙ্গ এক করা যাবে না। তার প্রতিবাদে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন তার গান, আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা বঙ্গভঙ্গ বিরোধী, কিন্তু বাংলাদেশ কিন্তু হয়েছে, বঙ্গভঙ্গ না হলে বাংলাদেশ হতো না। 47-এর বঙ্গভঙ্গের ফলেই কিন্তু বাংলাদেশ হয়েছে। সুতরাং ওটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। ওটা বাংলাদেশ বা পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার যে বিরোধী আন্দোলন হয়েছিল তার পক্ষে লেখা গান রবীন্দ্রনাথ লিখেছিলেন। সেই যুগে ক্ষুদিরাম বোমাবাজি করলেন। অনুশীলন, যুগান্তর এবং বিভিন্ন রকমের সন্ত্রাসী দল ছিল যারা ইংরেজদের বিরুদ্ধে বোমাবাজি করত, এবং অনুশীলন সমিতির পৃষ্ঠপোষক ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কি বলেছি? আমি বলেছি এটা একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যার জন্য রাজনৈতিক আন্দোলন দরকার। সোশ্যাল মিডিয়া দিয়ে আন্দোলন হয় না। স্বদেশী আন্দোলনটা ছিল কিসের আন্দোলন? বঙ্গভঙ্গ বিরোধী একটা রাজনৈতিক জাতীয়তাবাদী আন্দোলনের একটা অংশ। ব্রিটিশ পণ্য বর্জন করো, এটা কিন্তু 1905 থেকে 8 সালের মধ্যেই থিতিয়ে গেল, পরে ওটা বন্ধ হয়ে গেল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটাই ছিল মুখ্য আন্দোলন। আমি এই 2024 সালে মনে করি হাসিনা হটাও হবে আমাদের মুখ্য আন্দোলন, এবং ভারতীয় পণ্য বর্জন হবে গৌণ আন্দোলন। হাসিনা হটাওয়ের অংশ হিসাবে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন হতে পারে, কিন্তু ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের নামে আমরা হাসিনা হটাও আন্দোলনটাকে
পেছনে ছুড়ে ফেলে দিচ্ছি, সেটার আমি প্রচন্ড প্রতিবাদ করি। অর্থাৎ আপনি মনে করছেন যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিরোধিতা আপনি করছেন না, আপনি এটিকে